Am I live? Let me know. Am I live? আমি কেমন আছো এই ওই উত্তর দেব না। কেমন আছি আমি জানিয়ে দিয়েছি কেমন আছি। সব বলবো, সব বলবো। ক্যান ইউ হিয়ার মি? আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? আই জাস্ট নিড টু নো যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। সো অ্যাজ প্রমিসড আমি বলেছিলাম যে লেটস এক্সপোজ, লেটস ফেস। সো সময় হয়ে এসছে, সময়টা কঠিন সময় 2020। অনেক কিছু ঘটছে যেটা আমরা চাইনি ঘটুক, কেউই চাইনি, কিন্তু সিচুয়েশন এমন, সময়টা এমন, বছরটা এমন, একটার পর একটা ন্যাচারাল ক্যালামিটি বলো, প্যান্ডেমিক বলো, আমরা ফেস করে চলেছি। এবং রিসেন্ট কতগুলো ঘটনা যেটা আমাকে আরও অস্থির করে দিয়েছে। এমন নয় যে আগে অস্থির হতাম না, কিন্তু এখন মানে আমার তো কুকুর নিয়ে আমি যেখানে রয়েছি সেখানে একটা সাংঘাতিক অশান্তির মধ্যে আমি থাকি। গতকাল আমি আমার একটা যেটি কুকুরটাকে খাওয়াতাম, যাকে একটু আশ্রয় দিলে হয়তো কুকুরটা বেঁচে যেত, বৃষ্টির মধ্যে যদি একটু আশ্রয় দিত এরা, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি। কিন্তু এই প্রাণগুলোর কোনো দাম নেই, মানুষের প্রাণের দাম আছে। ওকে কবর দিয়ে এলাম, মনটা খারাপ ছিল। এবং দুদিন আগে আমি বলেছিলাম যে আমি ফেসবুক, ইনস্টা এই সব কিছুর থেকে আমি একটা ব্রেক নেব, কারণ ভাল লাগছে না আর। লকডাউনের শুরুতে আমি একবার বলেছিলাম যে am I there? Am I there? হ্যালো, am I there? ওকে, ইয়া। সো শুরুতে বলেছিলাম যে আমি আর বাঁচতে চাই না এই পৃথিবীতে, যেখানে কিছু মানুষ যারা একটু সেন্সিটিভ, তাদের জন্যে মনে হচ্ছে যে এই পৃথিবীটা আর ঠিক নয়। অর্ক আচার্য, ফ্রেন্ডস কি, ফরহাদ স্টোরি, হ্যালো, হাই, ইয়েস ইউ আর ম্যাম প্লিজ। হ্যাঁ, যাই হোক, সুতরাং অনেকেই বলেছিল যে আই হ্যাভ লস্ট ইট, আমি পাগল। হ্যাঁ, আমি পাগল, ঠিক ধরেছেন আপনারা। পাগল বলেই আপনাদের মতো সুস্থ মানুষদের এই পৃথিবীতে সুশান্ত সিংও থাকতে পারল না। পাগল বলেই এই ইন্ডাস্ট্রিতে, এই সমাজে আমি নিজেকে একজন ইন্টেলিজেন্ট এবং একজন সেন্সিটিভ মানুষ বলেই গণ্য করি, ভাবতে পছন্দ করি এবং জানিও। আমার মতো আরও নিশ্চয়ই অনেকে আছেন যারা মাথা উঁচু করে বাঁচতে চান, অন্যায়ের সাথে আপোষ না করে বাঁচতে চান। তাদের পক্ষে আজকের এই পৃথিবীটা বাঁচার যোগ্য আর নেই। সেটা অ্যানিমাল ক্রুয়েলটি বলো, বা সুশান্ত সিং রাজপুতের মতো একটা সুন্দর ছেলে, মিষ্টি ছেলে, যার হাসিটা একটা ভীষণ মানে সরল মনের পরিচয় দেয়। মানুষের চোখ আর হাসি জেনারেলি মিথ্যা কথা বলে না। সেই ছেলেটিকেও ভিকটিম হতে হলো, সেই ছেলেটিও ডিপ্রেশনের কাছে সারেন্ডার করতে হলো তাকে। আমি প্লিজ ডিপ্রেসড হবেন না, এটা বলবেন না। ডিপ্রেশন আছে, থাকবে, এটাকে নিয়ে আমি বহু বছর ধরে ফাইট করছি, ফাইট করব। না, আমি সুইসাইডাল নই। একটা পয়েন্টে ছিলাম যখন আমার প্রফেশনাল জায়গা থেকে প্লাস আমার পার্সোনাল জায়গায় সব কিছু থেকে আমি একা হয়ে গেছিলাম। কিছুটা আমি আপোষ না করতে পারা, এবং কিছুটা আমি এদের সাথে মিশতে না পারা।
আমি আমার বিবাহিত জীবনকে আজকের এই আলোচনায় টানবো না। আম এটা কমপ্লিটলি দুটো ডিফারেন্ট ইস্যু। আমার পার্সোনাল লাইফটা আমি খুব গার্ড করে চলি। ইট ইজ নট ফর পাবলিক, ইট ইজ নট ফর অল। মাই পার্সোনাল লাইফ ইজ মাই পার্সোনাল লাইফ। এটা আমার ব্যক্তিগত জীবন। যেটুকু আমি শেয়ার করতে কমফোর্টেবল আমি সেটুকুই শেয়ার করি। সো কামিং টু মাই প্রফেশনাল লাইফ, আমি শুরু করছি একদম গোড়ার দিক থেকে। একদম উত্তর কলকাতা, অলমোস্ট মফস্বল বলতে পারো আমি যেখানে থাকি, দমদম ক্যান্টনমেন্ট, একটা পাড়া। সাউথ কলকাতার মতো এরকম হাই রাইজেস বা এরকম আরবান বিষয়টা সেটার মধ্যে একেবারেই অ্যাবসেন্ট। ভীষণ একটা পাড়া তুতো ফিল। সেইখানে অক্সিলিয়াম কনভেন্টে পড়া, সেখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি, জয়পুরিয়া কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখান থেকে আমি অ্যাডভার্টাইজিং পাবলিক রিলেশনস নিয়ে ডিপ্লোমা কোর্স। তার মানে আমার শিক্ষাটা ছিল। থ্যাঙ্কফুলি আমার বাবা মা আমাকে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করেছিল। ইংরেজি মিডিয়াম পরিমাণে আমার বিশেষত কিছু নেই। আমি আরও বই পড়তে পারতাম, বাংলা ইংরেজি। বইয়ের থেকে বড় টিচার তো কিছু হতে পারে না। আমার এক্সপোজারটা ছোটোবেলা থেকেই ছিল। আমি খুব বই পড়তাম, এখনও পড়ি। সুতরাং অশিক্ষিত, অর্ধশিক্ষিত সেটা ছিলাম না। আর আমার থার্স্ট ফর নলেজ, জানার যে কোনো বিষয়ে, সেই নলেজ মানে সেই থার্স্টটা, সেই তেষ্টাটা ছিল, খিদেটা ছিল। কিন্তু আমার প্যাশনটাও ছিল ক্রিয়েটিভ আর্ট ফর্মের দিকে। ছেলেবেলা থেকেই নাচ করতাম, স্কুলে খুব পপুলার ছিলাম, নাচ, নাটক ইত্যাদি। আমার স্কুলের বন্ধুরা নিশ্চয়ই দেখছে। প্লিজ দিদি কেমন আছো ওটা বলো না, আমি তো কেমন আছি সেটাই। হ্যাঁ, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, আপনি অক্সিলিয়াম কনভেন্ট, রাইট। তো ভালো নেই বলেই এই কথাগুলো বলছি। এবং আমার উদ্দেশ্য আগামী দিনে যেন সুশান্ত সিং রাজপুতের মতো আর কাউকে, মানে ওই যে মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, সেই বিষয়টা যেন না হতে হয়। আর ডিপ্রেশন এমন একটা রোগ যেটা তো ওরকম জ্বর, পেট খারাপ বা এরকম কিছু হয় না, ভেতরটা কুড়ে কুড়ে খায়। আমি কথা বলতে বলতে যদি আমার চোখে জল আসে, এটাকে প্লিজ নাটক মনে করবেন না। আমি ক্যামেরার সামনে নাটকটা ভালো করতে পারি। ক্যামেরা মানে মোবাইল ক্যামেরা বলছি না, সিনেমার ক্যামেরার সামনে আমি নাটকটা, অ্যাক্টিংটা ভালো করতে পারি। কিন্তু ক্যামেরা যখন অফ হয়ে যায়, আমি অ্যাক্টিংটা একদম পারি না। যার জন্যে, যার দাম আমাকে প্রতিনিয়ত দিতে হয়েছে, আজও দিতে হচ্ছে, আগামী দিনেও জানি আমাকে দিতে হবে। এই লাইভ ভিডিওটার পরে হয়তো আরও দিতে হবে, এবং আমি তার জন্যে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি এটা একটু নিচে নামি, বিকজ আমার হেড স্পেসটা অনেকটা বেশি লাগছে। সো যাই হোক, হবে না এখন এইসব কিছু করা, এরকম করেই করতে হবে। হ্যাঁ না, আমি হেরে যাওয়ার কথা তো বলছি না ডিজি। আমি হেরে যাওয়ার পাত্রী নই। আই এম আ ফাইটার, এবং আমি ফাইট করব। আমি এত সহজে হার মানি না। তো কামিং ব্যাক টু যেটা নিয়ে আজকের আলোচনা, আমি একটা ব্রেক নেব ভেবেছিলাম, কিন্তু এই পরপর এই মৃত্যু বা এই সব কিছু আমাকে একটু হিলিয়ে দিয়েছে, একটু নাড়িয়ে দিয়েছে। আমি কিন্তু মিডিয়া ফলো করিনি। আমি কোনো এবিপি আনন্দ, 24 ঘন্টা ইত্যাদি প্রভৃতি চ্যানেলসগুলো আমি দেখিনি। আমি শুনেছি মানুষের কাছে যে সুশান্ত সিংয়ের ডেড বডিটার ইত্যাদি দেখানো, তার বাবাকে প্রশ্ন করা, এই মিডিয়া সার্কাসটা আমার কাছে খুব খুব একটা বাজে রুচির ফল। এবং সব কিছু টিআরপি দিয়ে বিচার করা উচিত নয়।
নিউজ মিডিয়াগুলো এক একটা ইস্যু পায়, সেটা নিয়ে কিছুদিন চলে, আবার সেটা আমার কাছে অন্যভাবে বিষয়টা এফেক্ট করেছে। কারণ আমি ইন্ডাস্ট্রিতে আমার কেউ নেই, আগেও ছিল না, এখনও নেই। এবং সেই কারণেই কোথায় একটা আমি আইডেন্টিফাই করতে পারছি। কারণ আমি একটা স্মল টাউন মানে দমদম ক্যান্টনমেন্ট, একটা স্মল একটা ওরকম একটা জায়গা থেকে এসে একদম ইন্ডাস্ট্রির কাউকে না চেনে, কারোর তাবেদারিতে কাজ না পেয়ে, মানে কারো তাবেদারি না করে, কেউ আমার কথা রেফার না করে, কমপ্লিটলি কমপ্লিটলি নিজের কাজের গুণে, কারণ আমি কাজটাকে ভালোবাসি। ফর মি, মাই আর্ট, আমার যে আর্ট ফর্মটা, আমি ওটাকে ওয়ার্শিপ করি, আমি এটাকে পুজো করি। যারা আমাকে জানে প্রথম থেকে তারা জানে, যারা জানেন না তারা এবার জানুন। সুতরাং এই কাজটাকেই ভালোবাসি, এবং এই কাজটার প্রতি ভালোবাসা থেকেই আমি এসেছি। এমন নয় যে আমি পড়াশোনায় খারাপ ছিলাম, আমার অন্য কোনো দিকে কিছু হওয়ার ছিল না সেই জন্য আমি অ্যাক্টিং করতে এসেছিলাম, সেটা নয়। আমি পড়াশোনাতে যথেষ্ট ভালো ছিলাম। আমার অন্য আরও অনেক প্রফেশনাল জায়গা ছিল যেগুলো আমি করতে পারতাম। আমি তাজ বেঙ্গলে চাকরি করছিলাম, আমার অ্যাডভার্টাইজিং পাবলিক রিলেশনসে ফার্স্ট ক্লাস ডিগ্রি হোল্ডার। আমি এমএটা কমপ্লিট করতে পারিনি, আমি ইংরেজিতে এমএ করছিলাম, কারণ ততদিনে আমি কাজের মধ্যে ঢুকে গেছি। সো আমার কথা তো সবে শুরু হয়েছে, এখন আমার অনেক কথা বাকি আছে। এলাম আমি ইন্ডাস্ট্রিতে, আমার বাবা আমাকে নিয়ে টালিগঞ্জ পাড়ায় সবার সাথে দেখা করা, এবং আমি বলতাম আমি অভিনয় করতে চাই। বাবার সাথে কি বলতেন যে আমার একা আসা উচিত মিট করতে। তো বাবা তো নাটকের মানে থিয়েটার করতেন। বাবা চতুর্মুখ নামক একটা থিয়েটার গ্রুপ ছিল, সেখানে বাবা অভিনয় করতেন। বাবার থেকেই জেনেটিক্যালি সম্ভবত আমি এটা পেয়েছি। তো সেখানে বাবার কিছুটা হলেও একটা ধারণা ছিল। আমি তখন ছোট, আমার এত বোঝার ক্ষমতা নেই, কিন্তু মেয়েদের একটা সিক্স সেন্স থাকে, সবারই থাকে, আই গেস মেয়েদের একটু বেশি প্রখর থাকে ব্যাপারটা। তো সেখানে আমি বুঝতাম। শুরু করলাম সিরিয়াল দিয়ে, তার আগে আমি ওড়িয়া ছবি করেছিলাম, কমপ্লিটলি এমনি দূরদর্শনের কিছু কাজ পাচ্ছি। মানে এমন নয় যে আমাকে দেখে কেউ এসো মা লক্ষ্মী বসো ঘরে করে আমাকে একদম কাজ দিয়ে মানে সরাসরি আমাকে হিরোইন বানিয়ে দিয়েছিল, মানে এক ছবিতেই চমক লাগিয়ে দিয়েছি, সেরকম কোনো কেউ সুযোগটা আমাকে দেয়নি। সিরিয়াল এবং উড়িয়া ছবি, সেখান থেকে দেখে পরের ছবি, সেখান থেকে দেখে পরের ছবি, এরকম ধাপে 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 এগোচ্ছিলাম। এবং তখন 97, 98, 99 ওই সময়টায় খুব বেশি মিডিয়ার অ্যাটেনশনটা ছিল না, মানে টিভি সিরিয়ালের এত জাঁকজমক, এত দৌরাত্ম্য বা এত জনপ্রিয়তা, যেটাই বলো, কোনো কিছুই ছিল না। সো সেখানে টিভি সিরিয়াল, তখন টিভিটা একটু বেশ অন্যরকম লোক দেখতো, সিনেমাটা তখন একটু টালমাটাল অবস্থায়। আমাদের তখন হিরো বলতে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো প্রসেনজিৎ চ্যাটার্জি আচ্ছা, প্রথমত আমি কিন্তু কোনো এজেন্ডা নিয়ে এখানে বসিনি যে আমি আজকে অমুককে এক্সপোজ করব, আমি আজকে তমুককে এক্সপোজ করব, সেটা নয়। আমি বর্তমান এই সিচুয়েশনটার একটু তুলে ধরতে চাই। যারা আমরা আমাদের মতো ছেলেমেয়েরা, আমি বলছি না এখানে মেয়েরাই শুধু এক্সপ্লয়েটেড হয়, এখানে ছেলেরাও এক্সপ্লয়েটেড হয়। এটা একটা পাওয়ার গেম, এটা একটা পাওয়ার ইকুয়েশনের ব্যাপার। এটা একটা ইন্ডাস্ট্রি, তো যে কোনো ইন্ডাস্ট্রিতেই পাওয়ার ইকুয়েশন থাকে। এই যে মি টু বলো বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন বা কাস্টিং কাউচ, যেই কথাগুলো আমরা শুনি,
সেইখানে পুরো ব্যাপারটাই হচ্ছে আমার ক্ষমতা আছে, আমি প্রডিউসার বা আমি ডিরেক্টর বা আমি স্বনামধন্য হিরো, আমি আমার ক্ষমতার ব্যবহার করব। সেটা অপব্যবহার না সুব্যবহার, সেটা কমপ্লিটলি আমার উল্টো দিকে যে মানুষটা আছে তার সাথে আমার রিলেশনটা অ্যাসার্টেন করবে আমার কি ব্যবহার। কিন্তু যারা আমরা ইন্ডাস্ট্রির বাইরে, যাদের বাবা মা তথাকথিত হিরো হিরোইন আগের প্রজন্মের ছিলেন না বা ছিল না, বা যাদের কোনো ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগসাযোগ সেইভাবে নেই, তাদের পক্ষে কিন্তু এটা একটা ভেরি 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 ডিফিকাল্ট অ্যান্ড আ টাফ ব্যাটল। অ্যাটলিস্ট আমার সময় ওই সময়টা তো ছিল। এখন সিরিয়ালের দৌড়তে বা সিরিয়ালের কারণে প্রচুর ছেলেমেয়েরা সুযোগ পায় ঠিকই, তখন সুযোগটা পাওয়াটা একটা বিরাট চাপের ছিল এবং আমাকে প্রচণ্ড কসরত করতে হয়েছে তার জন্যে। সো কামিং ব্যাক টু আমার জার্নি ফ্রম দ্য স্ক্র্যাচ, আমাকে যে দেখতে সুন্দর বা আমাকে যে দেখতে অ্যাট্রাক্টিভ, সেইটা আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। মানে আমি ওই ব্যাপারটা আমার কোনো দিন এফেক্টই করেনি, কিন্তু সেটা একটা প্রবলেমের কারণ জানো তো, যে এই মহিলাদের যারা তথাকথিত দেখতে সুন্দর বা যারা তথাকথিত যাদেরকে লোকে ফ্যান্টাসাইজ করে, তারা কেন কোনো পুরুষের কাঁধে মাথা রাখে না? তারা কেন তাদের নিজেদের অস্তিত্বের জন্যে লড়াই করে? তারা কেন ন্যাকা নয়? তারা কেন গায়ে ঢলে পড়ে দাদা আমায় কাজ দিন বা দাদা আমায় কাজ দাও, চলো তোমার সাথে বেড়াতে যাই বা চলো তোমার সাথে কফি খেতে যাই, সেটা করে না? সুতরাং আমি কোথায় একটা মিসফিট হয়ে গেলাম ফ্রম ডে ওয়ান। আরে এই মেয়েটি আসছে কাজ করার জন্যে, এর কোনো বাড়ির লোকজন নেই যে ইন্ডাস্ট্রিতে থাকে, মানে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে, এর কোনো গডফাদার নেই। গডফাদারটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। গডফাদার হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, যেই ব্যক্তি তোমাকে কিছুর বিনিময়ে, সেটা কি বিনিময়ে সেটা গডই জানে, কিছুর বিনিময়ে তোমাকে সেই জায়গাটা করে দেবে, তোমাকে ছবি পাইয়ে দেবে, তোমাকে রেফারেন্স দেবে, তোমার মাথার উপর মানে তোমাকে বলবে এটা করো এটা করো না, তুমি তাকে ফোনে জানাবে বা তার সাথে দেখা করে বলবে দাদা এটা করবো, এই আমার এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে, কি মজা। সো সেরকম কোনো কেউ আমার ছিল না। ছবি সিরিয়াল থেকে উড়িয়া ছবি থেকে বাংলা ছবি, এবং কেউ প্রথমে হিরোইনের রোল দেয়নি। প্রথমে তখন একমাত্র প্রসেনজিৎ, বোম্বাদা, আমরা সবাই বোম্বাদা বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত, দীপকদা, তাপসদা, এরাই মূলত ছিল। আর মাঝে মাঝে ওই রনিত রয় বা শারহাদ কাপুর বা এরকম কিছু কিছু বম্বে থেকে অ্যাক্টার্স আসতো, ছবি করতো, মূলত এরাই। এবং তার মধ্যে বুম্বাদা অফকোর্স নাম্বার ওয়ান, আমি ইন্ডাস্ট্রি। সো আমাকে তখন সাইড রোল করতে হতো, আমাকে তখন বোনের চরিত্রও করতে হয়েছে। যদিও আমি জানতাম যে আমি হিরোইন মেটেরিয়াল, যদিও আমি জানতাম যে আমি অভিনয়টা ভালো পারি, যদিও আমি জানতাম আমার মধ্যে সেই সব গুণগুলো রয়েছে, যেই গুণ দরকার একজন হিরোইন হতে গেলে, যে গুণগুলো দরকার সেই গুণগুলো আমার আছে, তা সত্ত্বেও আমাকে ক্যারেক্টার রোলস করতে হয়েছে, আমাকে সেকেন্ড লিড করতে হয়েছে, কারণ তখন ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রেম। তো এবং স্বভাবতই ইন্ডাস্ট্রি, আমাদের সমাজটা পেট্রিয়ার্কেল, সুতরাং ইন্ডাস্ট্রি তার থেকে ভিন্ন হবে সেটা ভাবার কোনো মানে নেই।
ইন্ডাস্ট্রিটাও পেট্রিয়ার্কিয়াল, এবং সেখানে মোটামুটি বুম্বাদা ইউজ টু রুল দ্য ইন্ডাস্ট্রি, ইউজ টু কল দ্য শটস। আমি দেখেছি যখন ছবি করতাম, বুম্বাদার আলাদা চেয়ার ছিল, বুম্বাদাকে দেখলে সবাই উঠে দাঁড়িয়ে পড়তো, উইচ ইজ গুড, মানে উঠে দাঁড়িয়ে পড়া সিনিয়র্সদের দেখে। কিন্তু আমি ডিরেক্টরদের দেখেছি বুম্বাদা এরকম চেয়ারের উপর পা তুলে বসে আছে, ডিরেক্টরসরা মাটিতে বসে আছে বুম্বাদার কাছে ডেট চাইতে, ঋতুর কাছে ডেট চাইতে। ঋতু লেট করে ফ্লোরে আসতো, সবাই বসে থাকতো, তারপরেও ঋতুপর্ণাকে ছবিতে নিত। আর আমাদের তখন এক্সট্রা মানে প্রুফ করতে হতো যে আমি লেট করি না, আমি কিন্তু অন টাইম, আমি কিন্তু ঠিকঠাক মেকআপ করে রেডি, আমি কি কোনো স্কোর কার্ডে ফিট ইন করছি যেখানে আমি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছি। কিন্তু না, কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি বান গেয়া দোস্ত, সুতরাং এই জুটি তো এখন ভাঙবে না, এই জুটিই এখন ছবি করবে। ছবি চলুক, ছবি না চলুক, এই জুটিই ছবি করবে। তোমাকে হয় সেকেন্ড হিরোইন করতে হবে, তোমাকে ক্যারেক্টার রুলস করতে হবে, আর নয়তো তোমাকে সাস্টেন করার জন্য টিভি সিরিয়াল করো। তো আমি একই সময় টিভি সিরিয়ালও করছিলাম, সিনেমাও করছিলাম, এসিটা চলছে, টিভি সিরিয়ালও করছিলাম, সিনেমাও করছিলাম। সিনেমায় ভালো রোল পাচ্ছিলাম না, কিন্তু টেলিভিশন আমাকে ভালো রোল দিচ্ছিল। তখন আমি ডিসাইড করলাম যে আচ্ছা, আমি দুটোকেই ভালোবাসি, এ বি দুজনকেই ভালোবাসি। আমাকে এ বেশি ভালোবাসছে, বি কিন্তু ততটা ভালোবাসা পাচ্ছি না আমি, তাহলে লেট মি স্টিক টু এ, দ্যাট ইজ টেলিভিশন। টেলিভিশন করছি, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার তখন নতুন সেকেন্ড হ্যান্ড জিপসি, হলুদ রঙের, বোহেমিয়ান আমি। সেই জিপসিতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি ছিলাম, আমার মা ছিল। আচ্ছা, আমাকে আমার কথা শুনছো তো? আমাকে একটু একটু পাঠাও তো, একটু লাভ সাইন বা কিছু একটা সাইন যেখানে বুঝি যে আমি একা একা বকছি না। আচ্ছা, আমাকে সুন্দর লাগা নিয়ে প্লিজ, আমি কথাগুলো যেগুলো শুনছি বলো, মানে সেটা শোনো। আবার কি সুন্দর দেখা, আর আমি কি বিচ্ছিরি হয়ে দেখলে আমার কথাগুলো বেশি শুনতে হতো? কি আজীব। যাই হোক, তো সাইড রোল এই ওই অভিষেক চ্যাটার্জি আর আমি, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা, এরকম প্রচুর ছবি আছে। প্যাকেজ ডিল না, মানে আমার তো কোনো জুটি হয়নি, আমি তো জীবনে কোনো দিন কোনো জুটি করতে পারলাম না। অল হিরোজ ওয়ার টেকেন। প্রসেনজিৎ ঋতুপর্ণা, তারপরে প্রসেনজিৎ অর্পিতা হলো, তারপরে ওদিকে জিৎ স্বাস্তিকা হলো, পরম স্বাস্তিকা, তখন আরো ছোট পরম ফরম সেরকম, মানে প্যাকেজ ডিলে হতো, মানে আচ্ছা অমুক হিরোর সাথে অমুক হিরোইনের প্রেম, তো প্রডিউসার ডিরেক্টররা ভাবলো তাহলে ওই হিরোকে নিলে ওই হিরোইনও চলে আসবে, একটা প্যাকেজ ডিল হয়ে যাবে, ছবির প্রমোশন সব কিছু ঠিক হয়ে যাবে। আমার প্রথমত কোনো দিন কোনো, আমি এটা ওপেনলি চ্যালেঞ্জ করতে পারি, আমি আজকে এত বড় বড় কথা বলছি, আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তোমাদের বিশ্বাস নাও হতে পারে। সো আজকে যারা দেখছে, আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, আমি যদি মিথ্যে বলে থাকি, আমি যদি ভুল বলে থাকি, আমাকে প্রমাণ করা হোক আমি মিথ্যা বলছি বা আমি ভুল বলছি। আজ অবধি আমার কোনো হিরো প্রেমিক হয়নি, আজ অবধি আমার কোনো ডিরেক্টর প্রেমিক হয়নি, আজ অবধি আমার কোনো প্রডিউসার প্রেমিক হয়নি। সুতরাং আই ডিড নট হ্যাভ এনি গডফাদার, আই ডিড নট হ্যাভ এনি হিরো boyfriend, I did not have a producer boyfriend, neither did I have a director boyfriend. So আমাকে কাজটা দেবে কে? কে আমাকে কাজটা দেবে? প্রথমত এই মেয়েটি টেরা টেরা কথা বলে, সোজা কথা সোজাভাবে বলে, এ মেয়ে হওয়ার কোনো রকম অ্যাডভান্টেজ নেয় না, এ সুন্দরী হওয়ার, যারা এই সেক্সি সুন্দরী যারা বলে যাচ্ছে, স্ক্রোল আপ হচ্ছে দেখছি, সেইটা হওয়ারও কোনো অ্যাডভান্টেজ নেয় না। সুতরাং এ তো যেই ক্যাটাগরিতে আমরা ফেলি মানুষকে, মহিলাদেরকে, সেই ক্যাটাগরির কোনোটাতেই আমি ফিট ইন করছি না। আমি যদি অন্যরকম কিছু একটা দেখতে হতাম, তাহলে হয়তো খুব আর্ট ফিল্মের, আগেকার দিনে একটা আর্ট ফিল্ম বলা হতো, যদি ওই কথাটা, মানে সব ফিল্মই আর্ট, ইজ এ ওয়ার্ক অফ আর্ট। সো একটা হয় না, মানে চশমা পরা, দুঃখী দেখতে, ওরকম, সেরকম যদি আমি দেখতে হতাম, তাহলে আমাকে সিরিয়াস হিসেবে ধরা হতো।
না, এই মহিলা সিরিয়াস। কিন্তু এই মহিলা, আরে দেখতে ভালো, পড়াশোনা জানে, আরে ইংরেজি বলতে পারছে। ইংরেজি বলাটা কিন্তু একটা মাপকাঠি। ইংরেজির যে ভালো বলতে পারে সে শিক্ষিত। ইংরেজি ভুল বলছে, কাগের ঠ্যাং বগের ঠ্যাং করছে কিনা সেটার কোনো ইয়ে নেই। ইংরেজি দুটো কায়দার কথা বলতে পারছে, সুতরাং সে শিক্ষিত। এনিওয়েজ, সো কামিং ব্যাক টু, আজ অব্দি কেউ বলতে পারবে না শ্রীলেখা কারোর কাছে অব্লিগেটেড। সেই জন্যে সাহসটা আছে সত্যি কথাটা বলার। সিরিয়াল করেছি, আমাকে আমি খুব যখন প্রথম এসছি ইন্ডাস্ট্রিতে, একটাই আমার টার্গেট ছিল, ট্রাস্ট মি, যে আমি কোনো ইঁদুর দৌড়ে পার্টিসিপেট করব না। আমি কোনো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 র্যাট রেসে পার্টিসিপেট করব না। কারণ ওই রেসের পরে, সৌধৃতির ভাষায়, রেসের পরে আই উইল রিমেন আ র্যাট। সো আই নেভার ওয়ান্টেড টু বি আ র্যাট। I wanted to make a name of myself. Srilekha Mitra should be a brand, should be a name, যে নিজের অধিকারের জন্য লড়তে পিছপা হয় না, যে নিজের কাজটাকে সততার সাথে, ভক্তির সাথে, আদরের সাথে, যত্নের সাথে করে, যে কাউকে তেল মারে না, যে কোনো পলিটিক্যাল ধ্বজাধারী নয়, যে অনেস্টলি বেঁচেছে, নিজের শর্তে বেঁচেছে, যাতে আগামী দিন, আগামী প্রজন্ম আমার ইনস্টেন্সটা দিয়ে, আমি মরে গেলেও যেন আমার নামটা দিয়ে বলতে পারে যে আজকে শ্রীলেখা মিত্র যদি এই কাজটা করে থাকে সৎভাবে, তাহলে আমি কেন পারবো না। দ্যাট ইজ মাই সোল ইন্টেনশন। আর বিশ্বাস করো, আমি আমার নিজের টার্মসে বেঁচে ভালো আছি। আমার বাড়ির নিচে হয়তো মার্সিডিস দাঁড়িয়ে নেই, অডি দাঁড়িয়ে নেই, BMW দাঁড়িয়ে নেই, কিন্তু আমার রাতের ঘুমটা এই যাদের অনেক কিছু দাঁড়িয়ে আছে তাদের থেকে অনেক 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 অংশে বেটার হয়, যদিও আমি ডিপ্রেশনের পেশেন্ট। আমি টিভি সিরিয়াল যখন করছি, অশোক ধানুকা, SK ফিল্মস, জানো তোমরা, অনেক হিট হিট ছবি করেছেন, তখন ওরা কোলাবোরেশনে, বাংলাদেশ কোলাবোরেশনে অনেক ছবি করছে। আমাকে একটা ছবির জন্যে মানে বলেছিল করবে, তখন চাঙ্কি পান্ডে, শিল্পা শেট্টি, আমি, মানে বাংলাদেশ ইন্ডিয়া কোলাবোরেশন। আমার তার আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। সেই রোড অ্যাক্সিডেন্টটা দীঘা যাওয়ার পথে, ইন্দ্রাণী হালদার, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি ছিলাম, সাগর বন্যা বলে একটা ছবির শুটিংয়ে যাচ্ছিলাম। দীঘা যাওয়ার সময় আমার রোড অ্যাক্সিডেন্ট হয়, আমার মা ছিল গাড়িতে, ড্রাইভার ছিল। আমরা যখন হসপিটালাইজড হয়েছিলাম দীঘা হসপিটালে, ইউনিটের ডিরেক্টর এসেছিল দেখতে, প্রসেনজিৎ চ্যাটার্জি আসতে পারেননি, তার সময় হয়নি আমাকে দেখতে আসার হসপিটালে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। কারণ আমি তো কেউ নই তখন, আমাকে দেখতে আসাটা ওয়াজ বিলো আই ডোন্ট নো হোয়াট। সো সেই অবস্থায় আমাদেরকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং আমার মা 9টা জায়গায় 32টা মাল্টিপল ফ্র্যাকচার হয়। আমার মা পরবর্তীকালে ভালো করে হাঁটতে পারতেন না, উঠে দাঁড়াতেও পারতেন না। বাবাকে সব কিছু করতে হয়েছে। আমরা ইউনিটের কাছ থেকেও কোনো টাকা পাইনি, সব কিছু আমরাই করেছিলাম। যাই হোক, ফরগেট অ্যাবাউট ইট। সো অ্যাক্সিডেন্ট হয়, তখন অশোকদা আমাকে বলে যে আমাকে যেদিনকে সাইনিং অ্যামাউন্ট দেবে, আমার মনে আছে, সে বাংলাদেশের প্রডিউসার আর অশোকদা আমার বাড়িতে এসেছিলেন, অশোক ধানুকা। ইনস্টেড অফ দ্য সাইনিং অ্যামাউন্ট আমার জন্য এত বড় একটা হরলিক্সের শিশি নিয়ে এসেছিল, যে আমি তো তখন কাজ করতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার তখন রিবস ফ্র্যাকচার, আমি উঠে বসতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। তো সাইনিং অ্যামাউন্ট সেই সময়ের 97, 98, যেই অ্যামাউন্টটা আজকের দিনে, সেটা ওয়াজ আ বিরাট অ্যামাউন্ট। ইনস্টেড অফ দ্যাট সাইনিং অ্যামাউন্ট আমাকে প্রডিউসার হরলিক্সের শিশি নিয়ে এলো। তাতে আমি ভ্যাঁ করে কেঁদে ফেললাম, তখন আমারও বয়সটা অনেক কম। তো তখন কথা যে আমি যদি কোনোদিন ইন্ডিভিজুয়ালি কোনো ছবি প্রডিউস করি, একা আমি যদি কোনো ছবি প্রডিউস করি, তাহলে আমি তোকে হিরোইন নেব, আমি এই কথা তোকে দিয়ে গেলাম। দ্যাট ওয়াজ ইমেন্স ফর মি। তারপরে
অশোকদা, আমি টিভি সিরিয়াল করছি, এই তো জীবন, প্রবাহিনী, প্রতিবিম্ব, প্রতিবিম্ব। আম, তখন অশোকদা তার আগে ছবি ঠিক করলো, অন্নদাতা ছবি করবে। আমার মনে আছে আমাকে 101 টাকা দিয়ে অশোকদা সাইন করালো অন্নদাতার সময়, সাইনিং অ্যামাউন্ট 101 টাকা। আমি তো নাচছি আনন্দে, আমি সোলো হিরোইন, প্রথম সোলো হিরোইন ছবি করব বাংলায়, উড়িষ্যাতে করেছি। তারপর কি কস্টিউমে ওইভাবে অশোকদা ফোন ধরছে না, কিছু না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ছবি তো শুটিং শুরু সামনেই, কেন? অশোকদা আমাকে ফোন করে জানালো বোম্বা না করেছে তোর সাথে, ছবি করবে না বলে। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাকে লোকে টাকা দিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে না, এইটা ছিল যুক্তি। তো সম্মান বোধটা খুব মানে তীব্র, আত্মসম্মান যার নেই, যার শিরদাঁড়াটা সোজা না, তাকে আমি মানুষের পর্যায়ে গণ্য করি না, আর আজকাল অনেকেই মানুষের পর্যায়ে গণ্য করি না। সো ফাইন, বুম্বাদের মনে হতেই পারে যে আমার নামে টিকিট বিক্রি হবে না, আমায় লোকে দেখতে সিনেমা হলে আসবে না। সো ফাইন অশোকদা, ডোন্ট টেক মি। তোমার যদি মনে হয় যে তোমার প্রডিউসার তুমি, টাকাটা তুমি লাগাবে, তোমার যদি নিজের কোনো সে না থাকে, তোমার যদি, কারণ বুম্বাদা ইন্ডাস্ট্রি, আই এম ইন্ডাস্ট্রি, সো তোমার যদি সেই কোনো সে না থাকে তো অবভিয়াসলি ডোন্ট টেক মি। তখন বুম্বাদার ঋতুর বোধহয় একটা ফল আউট হচ্ছে, তার আগে বোধহয় সম্ভবত ঋতুর বিয়ে হয়েছে বা কি আমি জানি না, একটা ঝামেলা ঝাঁটি চলছে, তো সেই কারণেই আমি জায়গা করতে পারছিলাম বোধহয়। তো আমি বললাম ঠিক আছে, ফাইন, কষ্ট হয়েছে, আমি কষ্টটা দেখাইনি। আমার অভিমানটা আমার খুব ব্যক্তিগত, সেটা সবার জন্য নয়, সেটা আমি দেখাইনি। এবং আমি যখন কাউকে কোল্ড দিই তখন খুব খারাপভাবে কোল্ড দিই। আমি তো তেল মারি না, আমি বুম্বাদা করে ঢলে পড়িনি, আর প্রেমও করতে চাইনি কারোর সাথে কাজ পাওয়ার জন্যে। সুতরাং ওই আর ঢলানিপনাটাও আমার মধ্যে নেই। সুতরাং আমার সাথে দেখা হলো স্টুডিওতে, এরকম দাঁড়িয়ে আছে বুম্বাদা আমার সামনে, এইখানে দাঁড়িয়ে আছে ফেরদৌস, ওটা আর একটা গল্প। ফেরদৌসকে আমি মানে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে এসেছিলাম বাসু চ্যাটার্জির ছবির জন্যে। মানে জীবনে অনেক করেছি, অনেকের জন্য করেছি, সুতরাং কেউ কোনো অ্যাপ্রিসিয়েট করেনি, অ্যাকনলেজও করেনি, তাতে আমার কিছু যায় আসে না, আমি আলটিমেটলি ভালো থাকি। তো আমি বুম্বাদাকে ইগনোর করে, লুক থ্রু করে, টেকনিশিয়ানসে শুটিং হচ্ছে, আমি টেকনিশিয়ান না এনটি1-এ, টেকনিশিয়ানসে আমি ফেরদৌসের সাথে হ্যালো ফেরদৌস কেমন আছো, এই ওই 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 কথা বললাম। তো মানে একদম লুক থ্রু, হাওয়া নেই, ডাজেন্ট এক্সিস্ট, এইভাবে কথা বলেছি ফেরদৌসের সাথে। বিকজ যে লোকটা আমাকে ছবি থেকে বাদ দিয়েছে, আমি শুনেছি, তার সাথে আমার আলগা পীড়িত করার কোনো প্রয়োজন আমি বোধ করিনি। সো সেটা গায়ে লেগেছিল প্রসেনজিৎ চ্যাটার্জির। এবং তারপরে আই স্টিল রিমেম্বার একটা লোডশেডিংয়ের সন্ধে, আমি ব্রেক হচ্ছে আমাদের প্রতিবিম্বর, আমি বসে বসে মুড়ি খাচ্ছি, তো অশোকদার ফোন, ছবিটাতেই করছিস? বললাম ও আচ্ছা, নে একজনের সাথে কথা বল। ফোন ধরলাম, প্রসেনজিৎ, খুব বড় হিরোইন হয়ে গেছিস, স্টুডিওতে দেখলে চিনতে পারিস না? আমার এখন কথা, সুর, লয়, ছন্দ সব মনে আছে। আমি উত্তরে বলেছিলাম হয়নি বুম্বাদা বড় হিরোইন, বড় হিরোইন হলে ছবি থেকে বাদ যেতাম না। তখন বললাম ছবিটা তুই করছিস? আমি বললাম আচ্ছা করছি। তখন ভেঙ্কটেশের মণি বলেছিল, মণি শ্রীকান্তের মণি বলেছিল যে উড়িষ্যা যাচ্ছ এক মাসের জন্যে আউটডোর অন্নদাতার, এবার বোম্বার সাথে তোমার প্রেমটা হবে। আই স্টিল রিমেম্বার মণি, ইফ ইউ সিইং দিস আই থিঙ্ক ইউ রিমেম্বার দিস, আমি তোমাকে বলেছিলাম লিখে নিও মণি, আমার প্রেম হবে না, আমি প্রেম করি আমার শর্তে, আমার যদি তোমাকে ভালো লাগে আমি তোমার সাথে প্রকাশ করব, তুমি না পছন্দ হলে তুমি আমাকে না করে দেবে, কিন্তু কাজের জন্যে কিছুর বিনিময়ে
আমি কোনো দিন শ্রীলেখা মিত্র কোনো দিন কারোর সাথে প্রেম করেনি, করবে না, আর এখন তো ছেড়েই দাও। সো এই হলো অন্নদাতার গল্প। অন্নদাতা সুপার ডুপার হিট। আমি লোকনাথ বাবাকে খুব মানি, আমি লোকনাথ বাবাকে খুব প্রেয়ার করেছিলাম, আর ওটা একটা ম্যাজিক হয়েছিল লোকনাথ বাবাকে মানা বিষয়টায়, যে ঠাকুর তুমি, লোকনাথ বাবা তুমি আমাকে, মানে আমার কোনো কিছু ভালো না করলেও তুমি ছবিটাকে হিট করে দাও। কারণ ওই যে বলেছিল যে সিরিয়াল আর্টিস্ট ছবি করছে, ছবি হিট করবে না, বা লোকে টিকিট কেটে দিতে যাবে না, যারা রিমোট কন্ট্রোল করে রিমোটে ছবি দেখে, টিভি সিরিয়াল দেখে টেলিভিশনে, তারা টিকিট কেটে সিনেমা হলে যাবে না। সুতরাং আমার নিজের কোনো গেন না হোক, প্লিজ ছবিটাকে হিট করে দাও। অ্যান্ড দেখো আমি যা বলেছি তাই হয়েছে। ছবিটা বাস বাম্পার হিট, বাম্পার। দিন আসে দিন যায়, গলা বসে গেছে। আমি এখনও মাচা এই গ্রামে শো করতে যাই যখন, তখন ওই গানটার ডিমান্ড হয়, আমাকে গানটা গাইতে হয়, নাচতেও হয়। তারপরে আমি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কোনো ছবি করিনি, কারণ অন্নদাতায় একটা গেস্ট রোল করেছিল অর্পিতা পাল, তখন বোম্বাদার সাথে অর্পিতা পালের প্রেম হয়ে গেছে, অর্পিতা পাল সিনে ঢুকে গেছে। নট দ্যাট অর্পিতা পাল সিনে না ঢুকলে আমার কোনো কিছু হতো, আই হ্যাড নাথিং টু ডু উইথ হিম। উনি একটা এই জায়গা উনি অর্জন করেছেন, all with all due respect to him, what he has done to the likes of us, at least me, আমি সেটা বলতেই পারি। এবং যদি উনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন বা আমাকে মিথ্যা প্রমাণিত করতে পারেন, অল মানে আই মিন মোস্ট ওয়েলকাম। বহু ছবি হয়েছে এরপরে যেখানে হয়তো আমি কনফার্ম, তারপরে বলেছে যে না রে বাবু, ঋতু করছে, তোমাকে নিতে পারবো না, প্রসেনজিৎ চায় না, বা ঋতু একদম কান্নাকাটি করছে, ঋতু করবেই, এরকম একটা ঘটনা হয়েছে। টলি লাইটস বলে একটা ছবি অর্জুন চক্রবর্তীর, আমি সেই ছবিতে অভিনয় করেছিলাম। খুব সুন্দর একটা গল্প, সুচিত্রা ভট্টাচার্যের, অর্জুন দার ডেবিউ ফিল্ম ছবি, আমার দারুণ লেগেছিল গল্প। প্রডিউসার সাম আহুজা, ভুলে গেছিল এখন, সরি নামটা এক্ষুনি মনে, সুধীর যাই হোক, ওরা ওই প্রডিউসার হিসেবে প্রথম ছবি, তারপরে আর অন্য ছবি করেননি। সেখানে অর্জুনদা আমাকে বলেছিল, এবং রীনা মণ্ডল বলে ঋতুর তখন পার্সোনাল হেয়ার ড্রেসার, রীনা মণ্ডলও বলেছিল যে ঋতুপর্ণা অর্জুনদাকে ফোন করে বলেছিল শ্রীলেখাকে বাদ দাও, আমাকে নাও ছবিতে, আমি কম পয়সায় করে দেবো, ডেটসও দিয়ে দেবো, যেটা আমাকে অর্জুনদা বলেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম, একের পর এক আর কত জুঝবো, তখন মনে হচ্ছে যে হেরে যাব, লড়াই করে হেরে যাব, সমঝোতা তো আমি করতে পারবো না, তাহলে কি আবার ফিরে আবার অন্য কোনো প্রফেশনে যাব। কিন্তু অর্জুনদা সব কিছুর, থ্যাংক ইউ অর্জুন চক্রবর্তী, থ্যাংক ইউ, উনি এই সব কিছুতে সাকাম করেননি এবং উনি আমাকে নিয়েছিলেন ছবিতে। সো আমি ঋতুকে পরে একবার বলেছিলাম, ঋতু হামুকটা ছোট করো, সব খাবো করো না, তোমার তো বছরে 55টা কি 555টা কটা ছবি রিলিজ হয় তা জানি না, আমার হয়তো 5টাও ছবি আমি পাই না, কারণ বিভিন্ন কারণ। তো আমি যেই ছবিগুলো করছি সেই ছবিগুলো সেই ছবি আমাকে করতে দাও। সবাইকে ইন্ডাস্ট্রিতে সবার জায়গা আছে, যেটার মেরিটে কাজ করুক না। আমরা সবাই হয়তো অনেক সময় পিএনপিসি করি, কারণও আছে তাদের পিএনপিসি করার। ঋতুকে আমি কখনো দেখিনি কারোর সম্পর্কে খারাপ বলতে। শি ইজ এ ভেরি ক্লেভার পার্সন, ভেরি ভেরি ক্লেভার পার্সন। ও ভীষণ মিষ্টি করে কথা বলে, ও যে কোনো বয়সের যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো কাউকে ভীষণ সুন্দর করে কথা বলে একদম মোহিত করে দিতে পারে। এবার এই ফ্রাই আনাবো, ওই কোল্ড ড্রিঙ্ক আনাবো, না আমি চিকেন স্টু খাবো স্টুডিওর খাবার। তখন আমাকে বলেছিল তুমি ঋতুর মতো আমাকে বস করতে পারো না। তো সেইটা কি জিনিস আমি জানি না, সেটা যদি একটা ক্র্যাশ কোর্স হয় তাহলে বোধহয় কিছু মহিলারা কাজ পায়। বাট আই গেস আজকের মহিলারাও বেশ স্মার্ট। তো আমি তাকে উত্তরে বলেছিলাম যে আমি বশীকরণটা জানি না, আমি অভিনয়টা জানি। থ্যাংক ইউ, দ্যাটস ইট।
এইবার হচ্ছে আর কি বলবো, তোমরা সবাই জানো যে ভেঙ্কটেশ ফিল্মস এরা প্রচুর ছবি প্রডিউস করেন, প্রচুর সিরিয়ালও প্রডিউস করেন, এদের হইচই রয়েছে। তো তারা প্রচুর ডিরেক্টরদের কাজ দেন, উঠতি ডিরেক্টরদের কাজ দেন, প্রথিতযশা মানে ট্যালেন্টেড তাদের সেদিন ফিল্ম মেকার্স, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স, তাদেরকে ছবি করতে দেওয়া হয় না বা তাদের ছবি চলতে দেওয়া হয় না। প্রডিউসার যে পরে ভেঙ্কটেশ ফিল্মসের হয়েও কাজ করেছেন, তো সেই ছবিটা যখন ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি বা এইভাবে গেইন করছে ফুটহোল্ডটা, যে ছবিটা ভালো, লোকে দেখুক, অদ্ভুত কারণে ছবি যেই টাইমটা, ধরো তুমি একটা সপ্তাহে ছবিটা একটা মানে একটা দিনে ছবিটার একটা টাইম থাকলো, বিকেলবেলা অমুক টাইম, হঠাৎ তুমি দেখলে পরের দিন টাইমটা পাল্টে গেল। এই করে করে ছবিগুলোকে স্যাবোটাজ করা হয়, ছবি চলতে দেওয়া হয় না। রিসেন্টলি আমরা জানি যে অনিক দত্তর ছবি ভবিষ্যতের ভূতের ক্ষেত্রেও পলিটিক্যাল একটা লবি, সরকারের একটা লবি কাজ করেছিল ছবিটা যাতে না চলে, এবং সেখানে ভেঙ্কটেশ ফিল্মসেরও মানে ওদের ব্যানারে ছবি না হলে ওরা সেই ছবিগুলোকে খুব একটা চালাতে দেন না, কারণ ডিস্ট্রিবিউশন যারা বা হল মালিক যারা, এক্সিবিটর যারা, ভেঙ্কটেশ একটা বড় নাম, তো একটা ইন্ডিভিজুয়াল ছোট প্রডিউসার একটা ছবি করবে, আবার পরের বছর হয়তো তার ছবিটা ভালো হলে আবার পরের বছর একটা ছবি করবে, কিন্তু ভেঙ্কটেশ ফিল্মস বা এরা বড় বড় হাউস যারা, তারা পরপর ছবি করে, সুতরাং তাদেরকে চটাতে চায় না ডিস্ট্রিবিউটাররা বা এক্সিবিটররা, হল মালিকেরা, যে তাদেরকে ছবি দেবে না, অন্য হল মালিককে ছবি দেবে। আর এই প্রডিউসারের কাছে তো কোনো ব্যাপার না, এই ছবিটা নামিয়ে দিলে ভেঙ্কটেশের ছবি বা যারা এস্টাবলিশ প্রডিউসারের ছবি চালানো লাভ। সুতরাং এইভাবে একটা ভালো ছবি যে বড় কোনো ব্যানারের আন্ডারে নয়, সেই ছবিগুলোকে চলতে দেওয়া হয় না, সেই ছবিগুলোকে ইচ্ছা করে ফ্লপ বলে ঘোষণা করা হয়। সেই ছবিগুলো যদি সেই প্রডিউসারের ট্যাকের দম না থাকে, সেই ছবিগুলোকে নামিয়ে নেওয়া হয়। আজকে এই কথাগুলো আমি বলছি, আমার কোনো কিছুর ভয় নেই, আমি আগেও বলতাম। আজকে এরকম নয় যে রিসেন্ট সুশান্ত সিংয়ের, বারবার করে নামটা নিচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে, কিরকম একটা মনে হচ্ছে সবাই কিরকম একটা অ্যাডভান্টেজ নিচ্ছে এই এই মৃত্যুটার, মানে এই ঘটনাটার, কিন্তু তা নয়। আর যেন আর একটা সুশান্ত সিং রাজপুত এরকম কারোর একটা মৃত্যু দিয়ে এই এই সত্যগুলি, মানে সত্যিগুলো বলতে না হয় কাউকে। নেপোটিজম ছিল ইন্ডাস্ট্রিতে, আছে এবং থাকবে। প্রডিউসারদের মনোপলি ছিল, আছে, থাকবে। ডিরেক্টরদের মনোপলি ছিল, আছে, থাকবে। আজকে কৌশিক গাঙ্গুলি ছবি করবে, চুন্নি গাঙ্গুলি থাকবে। এবং কৌশিকদা নিজেও এটা খুব অনেস্টলি আমার কাছে বলেছিল, বাবু আমি বলছি কৌশিকদা তুমি টেলিভিশনে আমাকে কাজ দাও, তুমি তোমার ছবিতে আমাকে কখনো কাজ দাও না। বলছে বাবু আমার তো বউ কোনো আমার বউ কোনো কাজ পায় না চূর্ণি, সুতরাং আমি ছবি করলে তো ওকে নেবই বাবু, বল কি করব। তো আমি সেই মানে সোনা বাবুর মতো মাথা নাড়িয়ে, হ্যাঁ ঠিকই তো, মানে সেরকম হলে মানে সেটাই তো হওয়ার কথা। তো কৌশিক গাঙ্গুলির ছবিতে আমি সুযোগ পাইনি। আমি জানি না, জয়া এহসান ভালো অভিনেত্রী বটেই, হয়তো নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো অভিনেত্রী, সেই জন্যে উনি কৌশিক গাঙ্গুলির ছবি করেন। আমি বোধহয় ভালো অভিনেত্রী নই, আমার আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সেটাই মনে হয়। সৃজিত, আমি জানি সৃজিত তুমি এটা দেখছো, একটু আগে সৃজিত ফোন করেছিল আমায়, সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি হওয়ার আগে আমার বন্ধু ছিল, একদম কোট আনকোট বন্ধু। এর মধ্যে কোনো সেক্সুয়াল ফেভার বা কোনো প্রেম পীড়িতির গল্প কিচ্ছু ছিল না। আমার মেয়ে তখন ছোট, আমার বাড়িতে বসে আড্ডা মারা, খাওয়া দাওয়া এইসব হতো। আমার মনে আছে একটা অ্যাওয়ার্ড ফাংশন,
আমার যে এক্স হাজবেন্ড, ও খুব কম আমার সাথে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যেত। ওর নিজস্বতা একটা আছে, অ্যান্ড আই রেসপেক্ট হিম ফর দ্যাট। সো আমি সৃজিত এসেছিল আমার কাছে একটা নাটকের জন্যে, একটা নাটক করানোর জন্য, এটা বেঙ্গলিশ, ইংরেজি বাংলা দুটো ভাষাতেই হবে, ব্যোমকেশ বক্সির উপরে ওর লেখা। তো আমার ভাল লেগেছিল, একটা ব্রাইট ছেলে, জেএনইউ থেকে পাস আউট, অ্যান্ড উই ইমিডিয়েটলি ক্লিকড। তো সেদিনকে আমার ওই অ্যাওয়ার্ডটা আছে। আমি বললাম সৃজিত যাবে আমার সাথে? আমি যখন স্টেজে উঠবো, আমার না হাততালি দেওয়ার লোকের খুব অভাব। সো সৃজিত বললো আমি যাব। এক সেকেন্ড, টিস্যু পেপারও নেই। সো সৃজিত গেছিল এবং সৃজিত খুব জোরে জোরে হাততালি দিয়েছিল আমার নামটা যখন অ্যানাউন্সড হলো এবং আমি যখন স্টেজে উঠলাম। কিন্তু সেই সৃজিত যখন ছবি করলো, তখন হয়তো সেই ছবিতে আমার মতো কোনো রোল ছিল না, হয়তো স্বাস্তিকার মতোই রোল ছিল, বা অন্যান্য যাদেরকে নিয়েছে তাদের মতোই রোল ছিল। তখন বোধহয় স্বাস্তিকার সাথে সৃজিতের একটা প্রেম চলছিল, সেই জন্যই হয়তো আমার মতো রোল ছিল না। আমি কোনো দিন সৃজিতের কোনো ছবিতে কাজ পাইনি, আমি কোনো দিন কৌশিক গাঙ্গুলির ছবিতে কোনো কাজ পাইনি, আমি কোনো দিন শিবপ্রসাদের ছবিতে কোনো কাজ পাইনি। যেই যে নামগুলো বাংলা ছবির দেখার জন্য যে নামগুলো থাকে, সৃজিত মুখার্জির ছবি, কমলেশ্বরের ছবি, কমলেশ্বরের প্রথম ছবিতে কাজ করেছি, তারপর কমলেশ্বর হয়ে যাওয়ার পরে আর নেয়নি। এবং যদিও মেঘে ঢাকা তারা আমার দারুণ লেগেছিল, এবং অনন্যা ওয়াজ, মানে আমি কখনোই বলবো না অনন্যার রোলটা কেন আমি করিনি। অনন্যা আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, অনন্যা চ্যাটার্জি, এবং আই থিঙ্ক শি ডিজার্ভড এভরি বিট অফ দ্যাট রোল। সো এবং কমলেশ্বরের বোধহয় এরকম প্রেম ব্যাপার কিছু নেই, মানে জানি না আমি, হয়তো সেটা প্রডিউসারদের ব্যাপার ছিল যে পরবর্তীকালে যাদের সাথে কাজ করেছে। সো আমার কোনো মুনমুন সেনের মতো মা নেই, আমার অপর্ণা সেনের মতো মা নেই, আমার রঞ্জিত মল্লিক, সদ্য মুখোপাধ্যায় বা আরও যেসব নাম রয়েছে, আমি বলছি না যে তারা মানে তাদের ছেলেমেয়েদের একদম কোনো স্ট্রাগল নেই, কিন্তু আমার মনে হয় ইনিশিয়াল স্টেজটা তো তাদের অনেকটাই বেটার, অ্যাটলিস্ট আমাদের মতো লোকজনেদের থেকে অনেকটাই বেটার। তো স্যাডলি আমি এদের কোনো ছবিতে অভিনয় সুযোগ পাইনি। আমার ঋতুদার সাথেও কাজ করার খুব ইচ্ছা ছিল। ঋতুদা আটলান্টা আমেরিকায় বঙ্গ সম্মেলনে গেছিলাম, তখন ঋতুদার চোখের বালি হয়ে গেছিল। আমি একটা সিগারেট খাচ্ছি, হ্যাঁ। ঋতুদার চোখের বালি হয়ে গেছিল, এবং তখন একটা প্রেস কনফারেন্সে, মানে ওরকম একটা প্রেস কনফারেন্স বা ওই আমেরিকানস এইতে একটা ইয়ে ছিল, তখন ঋতুদা বলেছিল, দ্যাট ওয়াজ হিউজ। আমি আই এম নট কম্পেয়ারিং, বাট এটা ঋতুদার মুখ থেকে এটা আমার একটা বড় কমপ্লিমেন্ট। ঋতুদা বলেছিল, কেন বলেছিল জানি না, ঐশ্বরিয়ার থেকে শ্রীলেখা ইজ আ বেটার অ্যাক্ট্রেস, বাট আই হ্যাড টু টেক ঐশ্বরিয়া ফর দিস রোল, কারণ obviously ঐশ্বরিয়ার বক্স অফিস, টু উইচ আই humbly accepted this compliment from Rituda. At least he acknowledged, even though he didn't cast me in any of his films, but he acknowledged that I'm a good actress. আমার তো একটা সময় যখন কাজ পাচ্ছিলাম না, তখন তো আমার মনে হচ্ছিল সালা আমি তো ড্যাশের অ্যাক্ট্রেস, আমি তো অ্যাক্ট্রেসই নই, তার মানে ভালো অ্যাক্ট্রেসই নই। সৃজিত, আই রিমেম্বার আশ্চর্য প্রদীপের পরে সৃজিত আমাকে ফোন করে বলেছিল, শ্রীলেখা ফর আ চেঞ্জ একটু খারাপ অভিনয় করতে পারো না। আশ্চর্য প্রদীপ অনেকেরই ভালো লেগেছে, থ্যাংক ইউ অনিক দত্ত আমাকে এই ছবিটা দেওয়ার জন্য। আই লাভড মাই ক্যারেক্টার ইন আশ্চর্য প্রদীপ। আমি বলেছিলাম সৃজিতকে, আমার তো প্যাট কামস মাই রিপ্লাই, তো সৃজিতকে আমি বলেছিলাম, সৃজিত ভালো অভিনয় করেও তো ভালো ডিরেক্টরদের কাছ থেকে ছবি পাই না, খারাপ অভিনয় করলে এই যে ফোনটা তুমি করলে সেটাও তো পেতাম না। হাসতে হাসতেই বলেছিলাম, কিন্তু আই মেন্ট হোয়াট আই সেড অ্যান্ড হি নিউ হোয়াট আই মেন্ট। সো এই হচ্ছে গল্প, আরও অনেকগুলো পয়েন্ট হয়তো মিস করে যাব।
কিছু কিছু নাম জিনিস লিখে রেখেছিলাম। সিরিয়ালেও এই সেম জিনিস হয়েছে, অঞ্জনা বসুর প্রেম হতো এক একটা সিরিয়ালের ডিরেক্টর আর প্রডিউসারদের সাথে, আর আমার পাঠ কমতো। যেটা হয়েছিল, অভিজিৎ দাশগুপ্তর সাথে প্রেম হলো, আর তাতে প্রবাহিনী এই সময় বলে একটা সিরিয়াল করছিলাম, যেখানে মাসে 24 দিনের থেকে ড্রাস্টিক্যালি আমার মাসে 2 দিনে ডেট কমে গেছিল। আমি সিরিয়ালটা ছেড়ে দিয়েছিলাম। এটা আর একটাও হয়েছিল, গার্গী রায়চৌধুরীর সাথে কোনো একজনের কারো প্রেম হয়েছিল, ফুটবল বলে একটা সিরিয়ালের, সেটাও হয়েছিল। কিছুদিন আগে আবিরের সাথে আমার একটা কথা হচ্ছিল। আর এটা এমন নয় যে আজকে এই সুশান্তের ঘটনার পরে যখন বলিউডে এইগুলো হচ্ছে, দিস ইজ দ্য টাইম অ্যাকচুয়ালি। এর আগেও আমি বহুবার বলেছি, যখন আমাকে দর্শক বলতো, পাঠকেরা বলতো যে আপনার ছবি এত কম কেন, আপনাকে ছবিতে দেখতে পাই না কেন। তো আমি বলতাম আমি তো জানি না, আমি তো নিজেই নিজেকে দেখতে চাই আরও বেশি করে, কিন্তু আমাকে ছবিতে পার্ট দেওয়া হয় না। আপনারা যারা ছবি বানান তাদেরকে জিজ্ঞাসা করুন। এ টলি টাইম আমার একটা সাক্ষাৎকার আছে, সেখানে আমি এটা বলেছিলাম। হইচইতে যখন আমাকে দুপুর ঠাকুরপো থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং কোনো কারণ দেওয়া হয়নি, আমার সৃজিত ফোন করেছিল, আমি সৃজিতের ফোনটা আবার নেব এই লাইভটা হয়ে যাওয়ার পরে। সো আজকের দিনে আমি জানি এরপরে অনেক ট্রোলড হব, এরপরে অনেকে অনেক কিছু বলবেন, আমাকে আবার একবারে করা হবে, আমার তাতে কিছু যায় আসে না। কারণ অনেকদার মতো ডিরেক্টর, আদিত্য বিক্রম সেনগুপ্তর মতো ডিরেক্টর, আগে সৌকর্য বলতাম, এখন আর সৌকর্যর কথা বলবো না। রেনবো জেলির প্রসঙ্গটা অনেকেই জানো। সুতরাং আমি ভাবতাম যে যাই হোক, আমি সৌকর্যের প্রসঙ্গে এখন যেতে চাই না, সেটা কালকে বরঞ্চ তোমরা আবার দেখবে আরেকটা। সো সেখানে এরা কিন্তু, এদের সাথে কিন্তু আমার কোনো প্রেম নেই। আদিত্য বিক্রমের সাথে আমার কোনো প্রেম নেই, ওকে চিনতামই না। জোনাকি আদিত্যকে আমি চিনতামই না, জাস্ট ওরকম কিছু একটা অ্যাওয়ার্ড, কিছু একটা সেরেমনিতে দেখেছি, হাই হ্যালো কথা হয়েছে। এরা কিন্তু আমাকে খুঁজে নিয়েছিল তাদের পরবর্তী ছবিতে। অনিক দত্ত কিন্তু এমন একজন পরিচালক যে সত্যি কথা বলতে পিছপা হন না, এবং যে ক্যারেক্টার যদি ডিমান্ড করে তবেই সেই আর্টিস্টকে উনি কাস্ট করেন। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আমি যে ডিপ্রেশন ফেস করেছি, আমি যে প্রতিনিয়ত আমাকে যখন মানে টাকা পয়সা হিসেব করে চলতে হতো, যখন আজকে আমি এত বছর বাদে আমি ফ্ল্যাটে, দামি সোকল্ড ফ্ল্যাটে আমি আসতে পেরেছি। আমি পারিনি আগে, আমার এত পয়সা ছিল না, কারণ আমার কাজ ছিল না। আমি খুব কম কাজ করেছি, তার কারণ আমি প্রথমত সিলেক্টিভ, আর দ্বিতীয়ত অনেক খাজাকাজও করতে হয়েছে টাকার জন্যে, আর দ্বিতীয়ত আমাকে কাজ দেওয়া হয়নি বলে আমি কাজ পাইনি। সুতরাং এটাই কারণ। সাধারণ মানুষ যারা মনে এই বলেন না ওনার কাজ নেই সেই জন্য উনি এখন এই করছেন, বা উনি পাগল হয়ে গেছেন, কাউকে কিছু বলার আগে একটু রিসার্চ করবেন তার সম্পর্কে, একটু জানবেন তার সম্পর্কে। কাউকে মাথায়ও তুলে রাখবেন না, আবার কাউকে একবারে মানে পায়ে লাথিটাও মারবেন না। একটু মানুষ চিনুন, একটু সমাজটা বুঝুন, একটু ইন্ডাস্ট্রি বুঝুন, একটু ব্যবস্থার সিস্টেমটা বুঝুন, একটু মানুষের মতো হন। আজকে তো মানুষ নামক, আমি তো পশু বলবো না, পশুরা একটা সিস্টেমে চলে, তাদের একটা নেচার রয়েছে, কিন্তু মানুষরা এখন দৈত্য দানব অসুরের পর্যায়ে চলে গেছে। সুতরাং আর একটা সুশান্ত সিং, আর একজন, মানে আমাকে কি তাহলে সুইসাইড করে প্রমাণ করতে হতো? আজকে আমি এইভাবে লাইভে কথা বলছি, আপনাদের সাথে এই কথাগুলো বলছি, এই নামগুলো নিচ্ছি, তাহলে কি আমাকেও, শ্রীলেখা মিত্রকেও সুইসাইড করে প্রমাণ করতে হতো যে তিনি কত কষ্টে আছেন, বা তিনি কতটা ডিপ্রেস ছিলেন যখন তাকে কাজ দেওয়া হতো না, তাকে ইন্ডাস্ট্রি একঘরে করে রেখেছিল, তাকে মানে কেন? আই ওয়ান্ট অ্যান আনসার না, যে আমি কি যোগ্য ছিলাম না? যদি মনে করে থাকে ইন্ডাস্ট্রি আমি যোগ্য ছিলাম না, আমি মাথা পেতে সেটাকে স্বীকার করে নেব, কিন্তু আমি যোগ্য ছিলাম, আমি হিট ছবি দিয়েছি, আমি তারপরেও ছবি পাইনি কেন? আমি নিজেকে ওইভাবে গ্রুম করেছিলাম যে
এইটাই নয়, আমার আমার রিসোর্ট ছিল সিনেমা দেখা, সিরিজ দেখা এবং আমার লেখালেখি। আমি নিজে প্রডিউস করেছি। তারামণ্ডল বলে একটা থিয়েটার, ক্যাফে থিয়েটার আমি নিজে প্রডিউস করেছি। নিজের পয়সায়, তার একটা পয়সা আমি পাইনি। কারণ এই ছেলেমেয়েগুলোকে দেখে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম ওই ছেলেমেয়েগুলোর মধ্যে, যে এরা এত ট্যালেন্টেড, এরা কাজ করতে চায়, এদেরও কাজ দেয়া হোক। তো ওরা আমার থেকেও বড় প্রডিউসার পেয়ে গেছিলো, আমাকে না জানিয়ে চলে গেছিলো। আমার কোনো লস হয়নি তাতে, লসটা তাদের হয়েছিল। সো যাই হোক, দিস ইজ দ্য স্টোরি। মোদ্দা কথা, আর একটা যেন সুশান্ত সিং রাজপুত না ঘটে ইন্ডাস্ট্রিতে। আর একটা জিনিস আমার একটা এই প্রসঙ্গেই বলে রাখি, সিরিয়ালের প্রচুর নতুন ছেলেমেয়েরা আসে মূলত কলকাতার বাইরে থেকে, স্মল টাউন থেকে, অনেক স্বপ্ন নিয়ে। এবং সিরিয়ালে একটা সিরিয়াল হিট হয়ে সেই নামটা ভীষণ হিট হয়ে যাওয়ার পর তাদেরকে হয়তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমার এটা ইন্ডাস্ট্রি, যারা ইন্ডাস্ট্রির মাথা হয়ে রয়েছেন তাদের কাছে আমার বিনীত আর্জি, বিনীত অনুরোধ যে প্রত্যেকটা ইউনিটে একজন করে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট রাখা। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুইসাইড কেসেস আছে। সুতরাং এইগুলোকে একটু অ্যাড্রেস করা। প্রত্যেকটা প্রাণ দামি, প্রত্যেকটা প্রাণ ইম্পর্ট্যান্ট। সুতরাং সেই প্রাণের মূল্য যেন আমরা দিতে পারি, দিতে শিখি। এবং কেউ ডিপ্রেসড বলে তাকে আপনি ডিপ্রেশনে ভুগবেন না, এটা বলাটা খুব সহজ। বন্ধু হওয়ার চেষ্টা করুন, মানুষের পাশে দাঁড়ান। যাদের প্রয়োজনীয়তা আছে আপনাদের মধ্যেও যদি মনে করে থাকেন যে আপনি খারাপ আছেন, প্লিজ রিচ আউট টু সামওয়ান যার কাছে আপনি কনফাইড করতে পারবেন, যার কাছে আপনি আপনার সমস্ত কথা বলতে পারবেন উইদাউট বিং জাজড, যে আপনাকে জাজ করবে না যে তুমি ঠিক, তুমি ভুল। আর যদি সেরকম না পান তাহলে প্লিজ সিক হেল্প, গো ফর আ কাউন্সেলিং, গো টু সি আ ডক্টর। নিজের জীবনটা খুব ইম্পর্ট্যান্ট। আমি খুব খারাপ থাকার মধ্যেও আমি এটা ফিল করেছিলাম যে আই নিড হেল্প। কারণ আমার একটা মেয়ে রয়েছে, আমার আমার বাবা বেঁচে আছেন। সুতরাং এই দুজন আমার খুব ইম্পর্টেন্ট দুজন ব্যক্তি আমার জীবনে। এরা যতদিন আছেন আমি এরকম কোনো কিছু করব না। আর একটা রিকোয়েস্ট, দিস উইল বি অন রেকর্ড। আমার মৃত্যুর পর, আমি আমার সানগ্লাস এপিসোডেও বলেছি আমি শ্রীলেখাতে, আমার মৃত্যুর পর কিন্তু কোনো রকম মিডিয়া সার্কাস হবে না। আমার মৃতদেহ নিয়ে কোনো রকম প্যানেল বসবে না ডিসকাশনে। আমার মৃতদেহটা, আমার মৃত্যুটা শুড বি সেলিব্রেটেড। আমার যারা বন্ধুবান্ধব, যারা আমার কাছের মানুষ, তারা আমার মৃত্যুটাকে সেলিব্রেট করবে। তারা ইচ্ছে হলে মদ খাবে, ইচ্ছে হলে আমার সিনেমা দেখে গালাগাল দেবে, ইচ্ছে হলে আমার সিনেমা দেখে প্রশংসা করবে, ইচ্ছে হলে কাঁদবে, ইচ্ছে হলে যা খুশি করবে। কিন্তু এই নাটক করবে না কোনো। সাদা জামা কাপড় পরে, চোখে ডার্ক সানগ্লাস পরে প্লিজ শোক দেখাতে এসো না ইন্ডাস্ট্রির লোকজনেরা। যারা আমার কোনো সমস্যায়, কোনো ভালো কাজে, কোনো খারাপ সময়ে আমার পাশে দাঁড়াওনি, আমি তোমাদের চাই না আমার মৃত্যুর পরে। সো আমি শুধু কাজ করি, আমার কাজটা যাতে রেসপেক্টেড হয়, প্রত্যেকটা মানুষ যাতে রেসপেক্টেড হয়, তারা যাতে তাদের সঠিক মূল্যায়ন হয়, তারা যাতে ঠিক থাকে, সেই দায়টা আমাদের সবার। নেপোটিজম থাকবেই, আমি বলছি নেপোটিজম থাকবেই, এটা ইরাডিকেটেড হবে না। কিন্তু তার মধ্যেও যদি কিছু মানুষ তাদের যোগ্যতা অনুসারে কাজ পায়, তাহলে হয়তো ইন্ডাস্ট্রিটা আবার দাঁড়াবে ঠিকভাবে। আর না হলে এটাই চলতে থাকবে। আবার একটা জুটি তৈরি হবে, আবার সেই জুটিটা চলবে, আবার লবি তৈরি হবে, অমুক অরিন্দম শীলের লবি, সৃজিত মুখার্জির লবি, কমলেশ্বরের লবি, কৌশিক গাঙ্গুলির লবি, শিবপ্রসাদের লবি, এর লবি, এই ওই, এরাই কাজ পাবে, এদের কোটারির অ্যাক্টররাই কাজ পাবে। আর বাকি লোকজন যারা এই লবি বা এই গোষ্ঠীতে পড়ে না, তারা কাজ পাবে না। এইটা যেন না হয়। কারণ আমি
আমি এত সহজে মরবো না। আমি জানি এরপরে আমাকে অনেক কিছু ফেস করতে হবে, কারণ অনেক বড় বড় নাম আমি নিলাম। আমি কাউকে কোনোদিন ভয় পেয়ে চলিনি। আমি সত্যি কথাটা বলতে শিখেছি। আমার বাবা মার শিক্ষা, আমার শীত দ্বারার জোর আছে। আমি মাথা তুলে বাঁচতে পছন্দ করি, এবং দ্যাটস অল অ্যাবাউট ইট, আই গেস। প্রচুর কথা বললাম। আমি এখন আর কোনো ফোন করবো না। একটা পারগেশন হলো, একটা ক্যাথারসিস হলো। আমি নিজে যে খুব মহান সেটা প্রমাণ করতে চাই না, কিন্তু আমি একজন অনেস্ট মানুষ, সেইটাই যাতে। আমি ভালো অভিনেত্রী নই, আমি ডিজার্ভ করি না ইন্ডাস্ট্রিতে কাজ, ফাইন, কিন্তু লোকে যেন, 5টা লোক যেন আমাকে আমার অনেস্টির জন্য মনে রাখে, আমার সৎ সাহসের জন্য মনে রাখে। আর দ্যাট ইজ ইট। আর কারোর যদি কিছু বলার থাকে জিজ্ঞাসা করতে পারো। আমি আরেকবার বলছি, আমি কোনো ব্যক্তিগত কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলিনি, বা যদি সে আহত হয়ে থাকে আমি ক্ষমা চাইব না। যদি আঘাত দিয়ে থাকি তার হয়তো কোনো কারণ আছে। একটু সেলফ ইন্ট্রোস্পেক্ট করুন, একটু নিজেরা আয়নার সামনে দাঁড়ান, একটু নিজেদের সম্মুখীন হন, আর ঠিক ঠিক লোকের কাজ পাওয়া উচিত সেটা একটু বুঝুন। আপনারা প্রেম করতেই পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু প্রফেশনাল জায়গায় সেটা যদি খুব বেশিভাবে তার ছায়া পড়ে, সেটা বোধহয় কাম্য নয়। এটাই, আর কিছু বলার নেই। আমি ডিপ্লোম্যাটিক হতে পারবো না। আমাকে অনেকে পাগল মনে করতে পারে। আমাকে আবির ওই আগের দিন বলছিলাম, তুমি তো সব কথা সত্যি সত্যি বলে দাও, এই জন্যই তো তোমার প্রবলেম। কিসের প্রবলেম? আমি সত্যি কথা বলবো না? ছেলে মেয়েদের শেখাবো মিথ্যে বলতে, সমঝোতা করে চলতে, কম্প্রোমাইজ করে চলতে। জীবনটা তো একটা। পরের জন্মে ওই রাস্তার কুকুর যেটা মারা গেল, যাকে কবর দিয়ে এলাম, সেটা হয়েও তো জন্মাতে পারি। তো কেন এই ভণ্ডামিটা কেন করব? না দিক কাজ, আমি না খেয়ে মরবো না। আমি বেঁচে থাকবো, আর আমার ছায়ায় যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদেরকেও বাঁচিয়ে রাখবো। এইটুকু আমি জানি, এইটুকু আমি পারবো। থ্যাংক ইউ। আমার পাতাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সবাই ভালো থেকো, চেষ্টা করো ভালো থাকার। যদি প্রলংড পিরিয়ডে খারাপ থাকো তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করো। আমার খুব কষ্ট হয়েছে পরপর এই ঘটনাগুলোতে, আমি খুব এফেক্টেড হয়েছি। আমি একজন সেন্সিটিভ মানুষ, আমি এফেক্টেড হয়ে যাই। সেই জন্য লকডাউনের শুরুতে আমি বলেছিলাম যে আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। এই পৃথিবীটা আর বাঁচার লায়ক নেই। এত তঞ্চকতা, এত মিথ্যাচারিতা, এত ফলসিটি চারিদিকে। ইটস নট ওয়ার্থ লিভিং। আর আমাকে যদি কেউ কাজ নাও দেয় এখন, আই কেয়ার আ ফাক। আমি টুকটুক করে যা টাকা পয়সা জমিয়েছি, আমি যে কজন কাজ দেবে করব। আমি লেখালেখিতে মন দিচ্ছি, যে কজন কাজ দেয় করব, না দিলে করব না। আর তারপরে আমি, আমার ইচ্ছা একটা জমি কিনে, এই ফ্ল্যাট বাড়িতে আর থাকবো না, একটা জমি কিনে একদম পাঁচিল টাচিল দিয়ে সেই জমিটা ঘিরে একটা ছোট্ট বাড়ি করব, সেখানে আমার কুকুরদের সাথে আমি থাকবো। দ্যাটস মাই ইকিগাই। লাভ ইউ, টাটা। আমি সরি, আমি কারোর কিছু দেখতে পারিনি। এত ফ্লোতে কথা বলেছি, এত কিছু জমেছিল, এত বছরের এত কিছু।
থ্যাংক ইউ মৌমিতা বণিক, থ্যাংক ইউ ইমন, থ্যাংক ইউ অভিষেক ঘোষ, মঞ্জু চক্রবর্তী, মঞ্জু তো না, মনু কি নাম দেখলাম না, সায়ন চক্রবর্তী। হ্যাঁ, একটা লাইভটা তো শেয়ার করবো। থ্যাংক ইউ। ইয়েস, আই এম স্ট্রং, ডোন্ট ওয়ারি, আই এম স্ট্রং, আই অ্যাম স্ট্রং। মনু চক্রবর্তী, ওকে মনু চক্রবর্তী। কি হয়েছে আপনার? কে বললো? কে একটা বললো কি হয়েছে আপনার? আই লাভ ইউ দিদি। বি পজিটিভ, অলওয়েজ অলওয়েজ বি পজিটিভ থাকা যায় না। তুমি নিজে সবসময় পজিটিভ থাকো ভাই। একটু মন্ত্রটা শিখিয়ে দাও তো, কী করে সবসময় পজিটিভ থাকবো। চারিদিকে যখন অ্যানিমাল ক্রুয়েলটি দেখছি, চারিদিকে সুইসাইড দেখছি, চারিদিকে এই জায়গাটায় রয়েছি যেখানে মানুষ কুকুরের সাথে এরকম অসভ্যতম করছে, সেখানে কি করে বি পজিটিভ থাকবো? থ্যাংক ইউ, দ্যাটস ইট। আমি পরে বাকি কমেন্টগুলো দেখে নেব, ঘাড় ব্যথা করছে, টায়ার্ড হয়ে গেছি। আর এই যে সিগারেট খাচ্ছি, এটা আবার এ করো না, তোমরা আবার সিগারেট খেও না এসব দেখে। এটা একটা বাজে নেশা, আমার গলাটাই খারাপ হয়ে গেছে। আর কত স্ট্রং থাকবো? আর স্ট্রং থাকতে থাকতে টায়ার্ড হয়ে যাই মাঝে মাঝে। বাট কারো কাঁধ চাই না, আমার কাঁধটা স্ট্রং ইনাফ। আমি অনেকের কাঁধ, আমার কারো কাঁধ চাই না। ওকে, চলো টাটা। জিনিসটা কিভাবে আপলোড হবে সেটা আমার টিম দেখবে। ইয়েস ইয়েস, আই এম স্ট্রং, থ্যাংক ইউ অভিষেক ঘোষ। স্ট্রং থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, স্ট্রং। টাটা টাটা, বাবাই, গুড নাইট। একটু ঘুমানোর আগে একটা ছোট্ট করে প্রেয়ার করু সবার জন্যে। এবং সুশান্ত সিং, আমি বিলিভ করি স্পিরিচুয়ালিজমে, আমি একটু বই পড়ি, এইসব নিয়ে চর্চা করি। সুশান্ত সিং, আমার এত মুখটা এখনো ভাসছে। প্রেয়ার করো, ও যেন শান্তি পায়। এবং আমাদের ডিপ্রেশন খুব ভয়ানক ব্যাধি। মানুষ যেন আবার স্বমহিমায় মান এবং হুঁশ নিয়ে মানবিকতা বজায় রেখে আবার